আমার আপন মা অন্য লোকের সাথে রাতে কাজ করে, কিন্তু কি কাজ করে আমাদের কাউকে বলে না, তাই মায়ের পিছনে পিছনে আমি গেলাম। যাওয়ার পর যা দেখলাম আমার চোখ কপালে উঠে গেল। বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। আমাদের ছোট্ট পরিবারে ছিল ৩ জন, আমি, মা আর অসুস্থ বাবা। বাবার অসুস্থতার কারণে পরিবারের যাবতীয় দায়িত্ব এসে পড়েছিল মায়ের কাঁধে। মা ছিলেন অতুলনীয় সুন্দরী, লম্বা, উজ্জ্বল ত্বক, কালো চুল। তার চোখে সবসময় এক ধরনের গভীরতা ছিল যা কাউকে সহজেই মোহিত করতে পারত। তবে তার জীবন ছিল ভিন্ন, খুবই গোপন। মা প্রতিদিন সন্ধ্যার পর থেকে সাজগোজ করতেন। চুলে হালকা ফুলের খোপা, পরিপাটি শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, যেন কোনো উৎসবে যাচ্ছেন। তারপর রাতে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। বাড়িতে সবাই জানত মা একটা কোম্পানিতে চাকরি করেন, কিন্তু তিনি কি কাজ করতেন তা কেউ জানত না। আমি ছোট হলেও আমার মনে সন্দেহ জাগতে লাগল। কেন তিনি দিনে কাজ করেন না? রাতেই কেন এত সাজগোজ করে যেতে হয়? একদিন আমি মাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, মা, তুমি কেন দিনে কাজ করতে পারো না? মা হেসে বললেন, এই কাজটা দিনের বেলা হয় না বাবা, রাতেই করতে হয়। তুমি এখন ছোট, সবকিছু বুঝতে পারবে না গি। মায়ের উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। তার এই কাজ সম্পর্কে আরও জানতে ইচ্ছা হচ্ছিল। কৌতূহল যেন আমাকে প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছিল। মাঝে মাঝে বন্ধুরা বলত, তোর মা তো খুব সুন্দরী, কিন্তু রাতে কেন সে কাজ করতে যায়? একদিন আড্ডার মাঝে আমার এক বন্ধু অকস্মাৎ বলে উঠল, তোর মা রাতে খারাপ কাজ করে, জানিস না? বন্ধুটির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। মাথায় যেন বাজ পড়ল। এ কি করে সম্ভব? মা তো আমাদের সবার জন্য এত কিছু করেন, তার সম্পর্কে এমন কিছু বলছে কেন? আমি সেই মুহূর্তে বাড়ি চলে গেলাম আর মাকে এই বিষয়ে প্রশ্ন করলাম। মা, তুমি কি কাজ করো? সবাই তোমার সম্পর্কে কথা বলছে। আমি হতাশভাবে জিজ্ঞাসা করলাম। মা কোনো উত্তর দিলেন না, শুধু তাকিয়ে রইলেন। একটু পরে মাথা নিচু করে বললেন, তুমি এখন ছোট, ঠিক সময়ে সব বলবো। এখন যা বলি তাই শুন। মায়ের মুখের চেহারা যেন কঠিন পাথরের মতো কঠিন হয়ে গেল। এই কথাগুলো আমাকে আরও দ্বিধায় ফেলে দিল। মায়ের কথা শুনে আমি আরও দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে মায়ের পেছনে যাব এবং দেখতে হবে তিনি কোথায় যান। একদিন রাতে আমি চুপি চুপি মায়ের পেছনে পেছনে চললাম। মায়ের পথ ধরতে গিয়ে আমার হৃদয় জোরে ধকধক করছিল। গলির মোড়ে এসে মা দাঁড়ালেন। কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামল। একটা লোক গাড়ি থেকে নামল। লোকটি লম্বা, শক্ত চেহারার, কালো পোশাক পরা। লোকটি মায়ের সাথে কয়েকটা কথা বলল, তারপর মা গাড়িতে উঠলেন। আমার মাথায় নানা প্রশ্ন ঘুরছিল। কে এই লোক? কেন মা তার সাথে যাচ্ছে? এই দৃশ্য দেখে আমার মনে এক ভয়ঙ্কর সন্দেহের জন্ম নিল। আমি দৌড়ে গাড়ির পেছনে যেতে চেয়েছিলাম, কিন্তু গাড়ি দ্রুত চলে গেল আর আমি কিছুই করতে পারলাম না। বাড়িতে ফিরে আমি চুপ করে বসে রইলাম। পরে মাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি ওই লোকের সাথে কোথায় গেলে? মা কড়া গলায় বললেন, তোমার আমার পেছনে আসা উচিত হয়নি। তুমি বড় হলে সব বুঝতে পারবে, কিন্তু এখন থেকে আমার ব্যাপারে আর কোনো প্রশ্ন করবে না। মায়ের এই কথায় আমি বোঝার চেষ্টা করলাম যে কিছু একটা গুরুতর লুকানো আছে, যেটা মা আমাকে জানাতে চায় না। মায়ের এই কাজের পেছনের রহস্য কি? আমার মনে তখন শুধুই প্রশ্ন, মা কি সত্যিই খারাপ কিছু করেন? নাকি সবকিছু অন্যরকম? সেই রাতের পর থেকে আমার মনে মায়ের কাজ নিয়ে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মায়ের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও বন্ধুদের কথাগুলো বারবার কানে বাজছিল। রাতের অন্ধকারে কি এমন কাজ করতে পারেন মা, যা এত গোপন? আর সেই লোকটি কে? সে কেন মা তার সাথে চলে গেল? পরদিন মায়ের আচরণ ছিল আগের মতোই স্বাভাবিক। তার কথায় বা কাজে কোনো পরিবর্তন দেখলাম না। তবে আমার মনে আতঙ্ক ও সন্দেহ ভর করছিল। বন্ধুদের সাথে আবার দেখা হলে তারা আবারও মায়ের কাজ নিয়ে তির্যক মন্তব্য করতে শুরু করল। কেউ সরাসরি কিছু না বললেও ইঙ্গিতগুলো স্পষ্ট ছিল। আমার ভিতরের ক্রোধ বাড়তে লাগল। কিন্তু আমার মধ্যে আরও কৌতূহল জন্মাল। আমি ঠিক করলাম, এবার মাকে আরও কাছ থেকে অনুসরণ করব। পরের রাতে আবার আমি মায়ের পিছু নিলাম। মা যথারীতি সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি চুপি চুপি দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। এবার আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আজ যেকোনোভাবে মায়ের কাজের আসল রহস্য উদ্ঘাটন করব। মা আবার সেই একই জায়গায় দাঁড়ালেন, যেখানে আগের রাতেও দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি এসে থামল। তবে এবার অন্য একজন লোক গাড়ি থেকে নামল।
লোকটি অনেকটা বয়স্ক, গম্ভীর চেহারার। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর লোকটি মায়ের হাত ধরে গাড়ির দিকে এগিয়ে নিয়ে গেল। আমি হতবাক হয়ে দেখছিলাম সবকিছু। কিন্তু এবার আমি গাড়ি থেকে চোখ সরালাম না। গাড়ি ছেড়ে গেলেও আমি পিছু পিছু চলতে থাকলাম। কিছুক্ষণ পর গাড়ি একটা অভিজাত এলাকায় থামল। আমি আশেপাশে গাছের আড়ালে লুকিয়ে রইলাম। মাকে নিয়ে লোকটি একটা বড় বাড়ির ভেতরে ঢুকে গেল। বাড়িটির ভেতর থেকে হালকা মৃদু সঙ্গীতের আওয়াজ আসছিল। আমি বাড়িটির পেছনের একটা জানালার দিকে এগিয়ে গেলাম, আর সেখান থেকে দেখি ভেতরে অনেক লোকজন বসে আছে, যাদের বেশিরভাগই পুরুষ। সবাই অনেকটা অভিজাত পোশাক পরা। মা ঢুকে সেখানে কিছুক্ষণ দাঁড়ালেন, তারপরে এক মহিলার সাথে কথা বলতে শুরু করলেন। মহিলাটির পোশাক এবং আচার আচরণ ছিল অত্যন্ত এলিগ্যান্ট, তার সাথে মায়ের ভাবগাম্ভীর্য স্পষ্ট ছিল। তারপর মা একজন পুরুষের সাথে কথা বলতে শুরু করলেন, আর সেই মুহূর্তে আমি পুরোপুরি ঘাবড়ে গেলাম। সেখানে যা দেখছিলাম তাতে মনে হচ্ছিল মা কোনো এক ধরনের পার্টিতে কাজ করেন। কিন্তু এই পার্টিতে ঠিক কী ধরনের কাজ করেন তা বুঝতে পারছিলাম না। আমি তখনও জানালা থেকে কিছুটা দূরে ছিলাম, তাই সবকিছু স্পষ্ট দেখতে পারিনি। আমার মাথা ভেঙে যাচ্ছিল। মা কি আসলেই খারাপ কাজ করেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? এটাই কি সেই রহস্য যা মা আমাকে বলতে চান না? আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু এতটুকু জানতাম যে মায়ের কাজের পেছনে একটা ভয়ানক সত্য লুকিয়ে আছে, যা আমাকে আরও খুঁজে বের করতে হবে। বাড়িতে ফিরে সেই রাতেও আমি কিছু জিজ্ঞেস করিনি। শুধু নিজের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম, আগামী দিন আমি মায়ের সাথে সরাসরি এই ব্যাপারে কথা বলব। আর কোনো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি থামব না। পরের দিন সকালটা ছিল অস্বাভাবিক শান্ত। মায়ের সাথে আমার কথাবার্তা ছিল খুবই স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে আমার মাথায় আগের রাতের দৃশ্যগুলো ঘুরছিল। এতদিন ধরে আমি মায়ের উপর যে বিশ্বাস রেখেছিলাম সেটা ক্রমশ ধীরে ধীরে চূর্ণ হতে লাগল। তবে আমি আজই সবকিছু পরিষ্কার করতে চেয়েছিলাম। মনে একটা দ্বিধা কাজ করছিল, মা কি আমাকে সত্য বলবেন, নাকি সেই গোপনীয়তার জালে আবারও জড়িয়ে রাখবেন? দুপুরের দিকে আমি মাকে সরাসরি জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিলাম। মা তখন রান্নাঘরে কিছু একটা করছিলেন। আমি ধীর পায়ে তার কাছে গেলাম এবং একেবারে সোজাসুজি বললাম, মা, তুমি কোথায় যাও রাতে? আমি কাল তোমার পেছনে পেছনে গিয়েছিলাম। সব দেখেছি। মা থেমে গেলেন। তার মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে পাল্টে গেল। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন, চোখে কেমন যেন হতাশার ছায়া। কিছুক্ষণ আমাদের মাঝে এক ভয়ানক নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে। তুমি আমার পেছনে পেছনে গিয়েছিলে, মা বললেন, তার গলায় একটা কম্পন। হ্যাঁ, আমি সব দেখেছি। তুমি ওই বাড়িতে কি করতে যাও, মা? সবাই তোমাকে নিয়ে কথা বলে। বলো, তুমি কি কাজ করো? মা গভীর নিঃশ্বাস নিলেন। তারপর চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। আমি মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম, তার চোখের গভীর বেদনা দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল তিনি এক বিশাল বোঝার নিচে চূর্ণ হচ্ছেন। অবশেষে মা ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি যা দেখেছ তার সবটা ঠিক নয়, আর সবটাই ভুলও নয়। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, আর সবকিছু শোনার পর তুমি হয়তো আমাকে ঘৃণা করবে। কিন্তু তুমি সত্য জানতে চেয়েছ, তাই আজ আমি সব বলব। মায়ের কণ্ঠে ছিল এক ধরনের বেদনার স্বর, যেন অনেক দিন ধরে জমে থাকা একটা কষ্টের সমুদ্র আজ ছেড়ে দিতে চাইছেন। মা ধীরে ধীরে বললেন, তোমার বাবার অসুস্থতা, সংসারের দায়িত্ব, সবকিছু মিলে আমাদের উপর একটা অস্বাভাবিক চাপ পড়েছিল। সেই সময় আমি একটা চাকরি খুঁজছিলাম, কিন্তু কোথাও ভালো কিছু পাচ্ছিলাম না। তখনই আমার এক পুরনো বন্ধু আমাকে সাহায্য করার প্রস্তাব দিল। সে আমাকে এক ধরনের কাজের কথা বলল, যেখানে রাতের বেলা আমাকে কিছু অভিজাত লোকের সাথে মিশতে হবে, তাদের বিনোদন দিতে হবে। সেই কাজটা ছিল সমাজের চোখে খারাপ, কিন্তু আমি বাধ্য হয়েছিলাম। তোমার বাবার চিকিৎসা আর সংসারের খরচ চালাতে আর কোনো উপায় ছিল না। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। মায়ের মুখ থেকে বের হওয়া কথাগুলো আমার বিশ্বাসের সবকিছু ভেঙে দিল। আমি চিৎকার করে বললাম, তাহলে তুমি সত্যিই সেই ধরনের কাজ করো? তুমি কেন আমাদের বলতে পারলে না, মা? আমাদের জীবনকে কেন এইভাবে গোপনে চালিয়ে গেলে? মা চোখের জল মুছে বললেন, আমি জানতাম এটা শোনার পর তুমি আমাকে মেনে নিতে পারবে না। আমি চেয়েছিলাম তোমাকে আর তোমার বাবাকে একটা নিরাপদ জীবন দিতে। আমি যা করেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য। জানি আমার কাজ সমাজের চোখে সঠিক নয়, কিন্তু তখন আমার সামনে কোনো বিকল্প ছিল না। আমি হতাশায় মাথা নিচু করে রইলাম। মায়ের কথা শুনে আমার ভেতর এক ধরনের তীব্র ক্রোধ আর বেদনা কাজ করছিল।
আমি বুঝতে পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া দেখাব। মায়ের প্রতি রাগ, ঘৃণা, ভালোবাসা সব একসাথে মিশে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম মা যা করেছেন সেটা আমাদের বাঁচানোর জন্যই করেছেন। মা কাঁপা গলায় বললেন, তুমি যদি আমাকে ঘৃণা করো তাহলে করো, কিন্তু আমি তোমার কাছে আর কিছু লুকাব না গি। কিছুক্ষণ নীরব থাকার পর আমি মাকে বললাম, মা, আমি জানি তুমি আমাদের জন্যই এসব করেছ, কিন্তু এভাবে আর কতদিন? তুমি কি এই কাজ ছেড়ে দিতে পারবে না? মা চোখ মুছে বললেন, আমি চেষ্টা করছি। আরও কিছুদিন, তারপর আমি সব ছেড়ে দেব। কিন্তু আমাকে কিছু সময় দাও। মায়ের এই স্বীকারোক্তির পর থেকে আমার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। মায়ের জীবনের কঠিন বাস্তবতা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা এবং সংবেদনা আরও গভীর হচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম মায়ের এই পথ বেছে নেওয়ার পেছনে ছিল নিদারুণ বাধ্যবাধকতা, আমাদের বাঁচানোর সংগ্রাম। কিন্তু এভাবে আর কতদিন চলবে? মায়ের উপর যেন একটা চাপ ছিল যা তিনি কোনোভাবেই ছাড়তে পারছিলেন না। আমাদের বাড়িতে সেই দিনগুলোতে অদ্ভুত একটা নীরবতা বিরাজ করছিল। আমি মায়ের সাথে যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, ততই আরও বেশি অনুভব করতাম কতটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়েছি। মায়ের চোখে সারাক্ষণ এক ধরনের চাপা কষ্ট লুকিয়ে থাকত, যা আমাকে আরও কষ্ট দিত। কয়েকদিন পর আমি কলেজ থেকে ফিরে দেখি মা চুপচাপ বসে আছেন। তার মুখে যেন এক ধরনের নতুন কষ্টের ছাপ। আমি কাছে গিয়ে মৃদু গলা জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে? মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমি আর পারছি না। এই কাজটা আমাকে শেষ করে দিচ্ছে। তুমি জানো আমি তোমাদের জন্য সবকিছু করেছি, কিন্তু এখন আর পারছি না। আজ সেই লোকগুলো আমাকে বলেছে আরও বেশি সময় দিতে হবে, আরও বেশি পুরুষের সাথে মিশতে হবে। এটা আমি আর সহ্য করতে পারব না গি। মায়ের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মনটা বিষিয়ে উঠল। আমি জানতাম মা ধীরে ধীরে এক অন্ধকারের দিকে ধাবিত হচ্ছেন, যেখানে আর ফেরার পথ নেই। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি এই কাজ থেকে বের হয়ে আসতে চাও, তাই না? মা চোখে জল নিয়ে বললেন, হ্যাঁ, আমি বের হতে চাই। কিন্তু আমি জানি না কিভাবে পারব। ওই লোকগুলো খুব শক্তিশালী। তারা আমাকে এত সহজে ছাড়বে না। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, এই যাত্রায় আমি মায়ের পাশে থাকব। আমরা একসাথে এই অন্ধকার থেকে বের হব, যা কিছুই হোক না কেন। আমি মাকে বললাম, মা, আমি আছি। আমরা একসাথে সবকিছু সামলাব। তুমি তাদের সাথে আর দেখা করবে না। যে কোনো ঝুঁকি আসুক না কেন, আমি তোমার সাথে আছি। মা আমার দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। তুমি তো আমার ছোট ছেলে। তুমি কেমন করে আমার বোঝা ভাগ করবে? আমি মায়ের হাত ধরে বললাম, মা, আমি আর ছোট নেই। আমি জানি তুমি কতটা লড়াই করেছ। কিন্তু এখন আমি তোমার সাথে লড়াই করব। তুমি ওই কাজ ছেড়ে দাও। আমরা অন্য কোনো পথ খুঁজব। কয়েকদিন পর আমরা সেই লোকগুলোর সাথে মায়ের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এটা মোটেও সহজ ছিল না। মা তাদের মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিলেন না। তারা বেশ কয়েকবার ফোন করল, মা ফোন ধরেননি। একদিন রাতের বেলা সেই লোকগুলো আমাদের বাড়ির দরজায় এসে কড়া নাড়ল। আমি দরজা খুলে দেখি দুজন শক্ত চেহারার লোক দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে হুমকির ছাপ। তারা কঠিন গলায় বলল, তোমার মা কেন আমাদের ফোন ধরছে না? আজ রাতে কাজ করতে হবে। আমি দৃঢ়ভাবে বললাম, মা আর তোমাদের কাজ করবে না। তোমরা ফিরে যাও। তারা হেসে বলল, এত সহজে এই জগৎ থেকে বের হওয়া যায় না, ছেলেটা। আমরা ফিরে যাচ্ছি, কিন্তু খুব শিগগিরই আবার আসব। তখন আর পালানোর পথ থাকবে না গি। লোকগুলো চলে যাওয়ার পর আমার মায়ের মুখ সাদা হয়ে গিয়েছিল। আমি মাকে শক্ত করে ধরে বললাম, মা, ভয় পেজো না। আমরা একসাথে থাকব। পরের কয়েকদিন আমরা খুবই সতর্ক ছিলাম। মা ধীরে ধীরে মনের শক্তি ফিরে পেতে শুরু করলেন। আমি তখন কলেজের পাশাপাশি একটা ছোট চাকরি শুরু করলাম, যাতে সংসারের দায়িত্বটা ভাগ করে নিতে পারি। একদিন হঠাৎ মায়ের পুরনো এক বন্ধু আমাদের বাড়িতে এলো। সে মাকে দেখে খুবই উদ্বিগ্ন হয়ে উঠল এবং বলল, আমি সব শুনেছি। আমি তোমাকে একটা কাজের সুযোগ দিতে পারি, যেখানে তোমাকে আর কোনো খারাপ কাজে জড়াতে হবে না। তুমি কি করবে? মা তখনই রাজি হয়ে গেলেন। তার চোখে যেন নতুন আশার আলো ফুটে উঠল। সেই দিনের পর থেকে আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। মা নতুন কাজ শুরু করলেন, যা ছিল সম্পূর্ণ নিরাপদ ও সম্মানজনক। আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এলাম।
মায়ের মুখে আবার সেই পুরনো হাসি ফিরে আসতে লাগল, যা অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল।